আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস, তুলে নেওয়া হয়েছে জরুরি সেবায় নিয়োজিত জ্বালানি রেশনিং। এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে গ্রাহকের ভোগান্তি, ফুয়েল পাসে ফিরেছে স্বস্তি, পাম্পে কমেছে দীর্ঘ লাইন। একদিনের হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর, হাসপাতালে ভর্তি ১,৪২১ জন। এবং প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ, শিক্ষামন্ত্রী যাচাই বাছাই করে গণমাধ্যমে তথ্য প্রচারের আহ্বান। একটি নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা, তাই না? আপনাদের সকলকে দায়িত্বটা আছে না? আপনাদের দায়িত্ব পালন করেন, আর আমরাও সচেতন হই। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ জরুরি সেবায় নিয়োজিতদের জন্য জ্বালানি তেল বিক্রয় রেশনিং পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে একথা বলেন তিনি। অধিবেশনে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল ২০২৬ কণ্ঠভোটে পাশ করা হয়। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম কার্যসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। অধিবেশনে জ্বালানি তেলের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জরুরি সেবায় নিয়োজিতদের জন্য জ্বালানি তেল বিক্রয়ে থাকছে না রেশনিং পদ্ধতি বা সীমাবদ্ধতা। এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। জ্বালানি সংকট নিরসনে করণীয় ঠিক করতে চিফ হুইপ নুরুল ইসলাম মুনির আনা সর্বদলীয় কমিটির প্রস্তাব কণ্ঠভোটে পাশ হয়। অধিবেশনে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার কথা বলেন সংসদে সরকারি ও বিরোধী দলের সাংসদরা। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বর্ণিত কার্যপরিধি ও মেয়াদসহ কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল ২০২৬ও পাশ হয় কণ্ঠভোটে। The Members of Parliament Remuneration Allowances Amendment Bill 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধি ও ফুয়েল পাসের কারণে কিছুটা ভোগান্তি কমেছে চালকদের, সেই সাথে ফিলিং স্টেশনগুলোতে ফিরে এসেছে শৃঙ্খলা। চালকরা বলছেন সবকটি পাম্পে এখনও সঠিকভাবে তেল পাচ্ছে না, তাই সরবরাহ বাড়িয়ে ভোগান্তি কমিয়ে আনার দাবি জানান তারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। জ্বালানি তেল বিগত কয়েকটা দিন যেটা নিয়ে ছিল ব্যাপক হইচই। ঘন্টার পর ঘন্টা তেলের জন্য এক কঠিন ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে গ্রাহকদের। তবে তেলের দাম বৃদ্ধি ও ফুয়েল পাস সিস্টেম চালু করার পর প্রতীক্ষার প্রহর যেন কিছুটা কমে এসেছে। আগের তুলনায় আজকে সিরিয়ালটাও কম, ভোগান্তিটাও একটু কম, আর তেলের পরিমাণটাও মনে হচ্ছে একটু ভালোভাবে দিতেছে। ৫-৬ ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতাম তেল নেওয়ার জন্য, এখন আশা করি ১.৫ থেকে ২ ঘন্টার ভিতরে তেল পেয়ে যাচ্ছি। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে এখনও সরবরাহ স্বাভাবিক হয়নি, তাই সময় বেঁধে তেল দিতে হচ্ছে। অন্য পাম্পে সিরিয়াল দিছি, বলতেছে ১২টার থেকে দিবে, তাই এতক্ষণ দাঁড়ায় থাকা তো সম্ভব না, কারণ আমরা তো জীবন জীবিকার জন্য গাড়ি চালাই এখন বর্তমান। সরকার তো বলে যে
তেলের প্রচুর পরিমাণ তেল আছে, ঠিক আছে, তাহলে ওই হিসাবে তো আমরা তেল পাচ্ছি না, পুরো ভোগান্তিতে আছি। যতগুলা পাম্প আছে ঢাকায় সবগুলা যদি খোলা থাকতো, ওপেন থাকতো, তাহলে এই সিরিয়ালটা এত দূর যাইতো না। প্রতিটা পাম্প মনে করেন যে 90% পাম্প অফ, এখন দিবে না, সকালে দিবে না, বিকালে দিবে, রাত্রে দিবে, এক এক সময় এক এক টাইমে তেল দিবে এরা। তো এই যে সিরিয়াল আইছে যে কারণটা এটাই। আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট তেলের ঘাটতিটা পূরণ করুক এবং মানুষের মনে স্বস্তি ফিরে আসুক, যে একটা আতঙ্ক নিয়ে মানুষ দেশে বসবাস করতেছে, এই আতঙ্কটা দূর হোক আর কি। তেলের সরবরাহ বৃদ্ধি নিশ্চিত করা গেলে ভোগান্তি একেবারে কমে যাবে বলে মনে করছেন এই ফিলিং স্টেশন কর্মকর্তা। এখন আমাদের যে তেলটা সরবরাহ করি আমরা, সেটা তো যতক্ষণ থাকে ততক্ষণই দিতে হবে বা ততক্ষণ দেই, এরপর না থাকলে আর কোত্থেকে দেবে। যেমন গতকালকে আমরা ধরেন 7:30 পৌনে 8টার দিকে পাম্প চালু করছি, আজকে সকাল 11টা পর্যন্ত অল্টারনেট চলতেই আছে, কোনো থামে নাই। এখন শেষ হয়ে গেছে, এই মুহূর্তে তো একটু বিঘ্ন ঘটতেই আছে, আবার আসলে আবার চালু হয়ে যাবে। তাহলে এই হিসাবে যোগানটা যদি আর একটু বেশি হতো, তাহলে এই যে গ্যাপটা, যে ফাঁকাটা আছে, এটা থাকতো না। এদিকে ফুয়েল পাস খোলার জটিলতা কমাতে রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে সরকারের পক্ষ থেকে রাখা হয়েছে একজন কর্মকর্তা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। গত 24 ঘন্টায় হাম রোগে সন্দেহজনক মৃত্যু হয়েছে 8 জনের, আর এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 216 জন। এর মধ্যে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 43 জনের। এ সময় হাসপাতালে সন্দেহজনক হাম রোগীর শনাক্তের সংখ্যা 1421 জন, আর মোট 32,028 জন। 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 143 জন। মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা 4,603 জন। এ সময় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকায়। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আপনার দায়িত্ব রয়েছে একটি নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা, তাই না? আপনাদের সকলকে এই দায়িত্বটা আছে না? আপনাদের দায়িত্ব পালন করেন, আর আমরা আপনাদের কথায়, আপনাদের শুনে আমরাও সচেতন রয়েছি। আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিবাদ, বিতর্ক ও প্রতিবাদ হতে পারে, তবে আলোচনার মাধ্যমে সকল প্রশ্নের মীমাংসা করতে হবে। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বাংলাদেশ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত। কৌশলে কেউ তা ভুলিয়ে দিতে চাইলেও তা ভোলানো যাবে না। এই সময় রিজভী আরও বলেন, জ্বালানি সংকট বিএনপির নয়, বৈশ্বিক সংকট। আমদানি ক্ষেত্রে রুফটপ সোলারে ট্যাক্স কমিয়ে জনগণকে ব্যবহারে উদ্বুদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া হামে যাতে আর কোনো শিশুর মৃত্যু না ঘটে সেই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান রিজভী। সরকারি যে দল আছে এবং বিরোধী দলের মধ্যে আলোচনা, ডিসকাশন, ডিবেট, ডিসকোর্স এগুলো অব্যাহত থাকবে। হ্যাঁ, প্রতিবাদ হতে পারে, প্রতিবাদও গণতান্ত্রিক আলোচনার বা গণতান্ত্রিক পদ্ধতিরই একটি অংশ। সে প্রতিবাদ করতে পারে, কিন্তু এর সাথে আলোচনাও থাকতে হতে পারে, এবং আলোচনার মধ্যে দিয়েই বিভিন্ন ধরনের যে বিতর্কগুলো, সেই বিতর্কের অবসান হওয়া সম্ভব। দীর্ঘ প্রতীক্ষার পর কাল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাসী যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধন করতে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। যশোর থেকে BM ফারুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। বাংলাদেশ খাল খনন বিপ্লবের স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের শার্শা উলাসী জগন্নাথপুর খাল নতুন রূপ পাচ্ছে অর্ধশত বছর পর। স্থানীয়দের কাছে খালটি পরিচিত জিয়া খাল নামে।
1976 সালের 1 নভেম্বর নিজ হাতে এই খালের খনন কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান, কিন্তু দীর্ঘ অবহেলায় পলিজমে বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে এই ঐতিহাসিক সেচ পথ। শুষ্ক মৌসুমে খালটির পানি শূন্যতা আর বর্ষায় জলাবদ্ধতায় দিশেহারা স্থানীয়রা। তাদের দুর্ভোগ নিরসন ও নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অংশ হিসেবে খালটি খননের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের উদ্বোধন করতে সারসার মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে সীমান্তবর্তী জনপদে বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি তখন প্রধানমন্ত্রী হয় নাই, যশোরে একটা বক্তব্য দিয়েছিল। উনি বলেছিল যে উলুশি খালের কথা কি আপনাদের মনে আছে? আমরা বলেছিলাম জি আমাদের মনে আছে। উনি বলেছিল যে উলুশি খাল আমি কাটাতে যাব ইনশাল্লাহ। এখানে মাটি কেটে জিয়া রহমানের মাথায় দিয়েছে এবং জিয়া রহমান আবার মাটি কেটে আর এক পুলিশের মাথায় দিয়েছে। সবার অংশগ্রহণে এই কর্মসূচি সফল করার কথা জানান শার্শা উপজেলা বিএনপি। উলুশি যদুনাথপুরের যে খাল জিয়া খাল নামে পরিচিত, ওই খালটি উনি পুনর্খননের জন্য 27 এপ্রিল আমাদের শার্শে আসছেন। আমরা এই খাল খনন কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করে সুন্দরভাবে এই খনন কাজটি আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ। স্বাধীনতার পর খাল খননের জিয়াউর রহমানের সেই নন্দিত উদ্যোগের আধুনিক রূপায়ণই এখন সময়ের দাবি। শার্শাবাসীর প্রত্যাশা এই পুনর্খননের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাবে কৃষি নির্ভর স্থানীয় অর্থনীতি। লিওন আজাদ, RTV। মত দ্বিমতে উত্তপ্ত দেশের রাজনীতি। নানা ইস্যুতে ভিন্ন মত থাকলেও বৈশ্বিক সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার কথা বলছে সরকারি ও বিরোধী দল। বিএনপি বলছে বিভাজন নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত দেশ করার কথা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু বিরোধিতার স্বার্থে কথায় সীমাবদ্ধ থেকে কর্মকাণ্ডে ঐক্য না দেখালে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে তৃতীয় পক্ষ, যা দু দলের জন্যই বয়ে আনতে পারে কঠিন সময়। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। দেশে ভঙ্গুর অর্থনীতি থাকা অবস্থায় দায়িত্ব গ্রহণ এ সমস্যা কাটিয়ে ওঠার আগেই সঙ্গে যোগ দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কৃত্রিম জ্বালানি সংকট। অন্যদিকে গণভোট, জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের ক্রমাগত চাপ সংসদের উত্তাপ গড়াচ্ছে রাজপথে। সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান। সমস্যায় জর্জরিত সরকার এত কিছু সামলে পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে নির্বাচনী প্রতিশ্রুতি। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে বিরামহীন কাজও করছেন সরকার প্রধান। সংসদে নানা ইস্যুতে সরকার ও বিরোধী দলের মাঝে মত ও দ্বিমত থাকলেও বৈশ্বিক সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার কথা বলছে দুদলই। আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো আমাদের অবস্থান থেকে, আমরা বসবো, আমরা আলোচনা করব। তবে মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। বিভিন্ন সময়ে পরস্পর বিরোধী বক্তব্যে উত্তপ্ত হচ্ছে রাজপথ। শুরু থেকেই বিএনপি বলছে সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত দেশ গড়তে চায় তারা। অনেক আত্মহতি, অনেক ত্যাগ তিরকের পরে আমরা যে গণতন্ত্র ফিরে পেয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার একটা কথা বলছে, আমরা এখন বিভাজনের রাজনীতি বিশ্বাস করি না। আমরা চাই বিরোধী দল, সরকারি দল সবাই মিলেমিশে এই যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের আমরা প্রচেষ্টায় আছি। দলটির আরেক নেতা জানান, গণতন্ত্র রক্ষার স্বার্থে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। বিরোধী রাজনীতির কতগুলো স্পেস থাকে, পার্লামেন্টের ভিতরে, পার্লামেন্টের বাইরে, সেটা তারা বলতে পারে, জোরালো সমালোচনা করবে, কিন্তু পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কথা হতে থাক না, সমালোচনা হতে থাক, বলতে থাকো, কিন্তু আমারটাই মানতে হবে। এই বাধ্য করাকরির যদি হয় তাহলে গণতন্ত্র অ্যাট স্টেক হবে, বিপন্ন হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক এমন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ না থাকলে দেশকে অস্থিতিশীল করার সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। জুলাই সনদের ভিত্তিতে এবং অন্যান্য ডকুমেন্টের ভিত্তিতে সরকার এবং বিরোধী দল অনেকটা কাছাকাছি পৌঁছেছে। তো এই জায়গায় যদি বাহিরে এবং ভেতরে, সংসদের ভেতরে এবং বাইরে যদি আমরা একই রকমের রাজনীতি দেখতে না পাই, তাহলে এটি ক্ষতিকর হতে পারে, অথবা ভবিষ্যতে রাজনীতির মধ্যে সংঘাত তৈরি হতে পারে, অথবা তৃতীয় কোনো পক্ষ এই সুযোগটি নিতে পারে। ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সরকারের গঠনমূলক সমালোচনার কথাও জানান এই রাষ্ট্রবিজ্ঞানী। তার বক্তব্যে এবং কর্মকাণ্ডে ফুললি সাপোর্ট করে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।
ফুটপাতে ভিজিটিং কার্ড ছড়িয়ে খদ্দের সংগ্রহ করার অভিনব বিজ্ঞাপনের আইডিয়াটা দারুণ হলেও যৌন লালসার শিকার হচ্ছে সবচেয়ে বেশি শিশুরা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি যেন চোখে পড়ছে না রাজধানীর আবাসিক হোটেলগুলোর এমন প্রকাশ্য যৌন ব্যবসা। এ কাজে বেশি শিকার হচ্ছেন ছিন্নমূল শিশুরা। এ কারণে সন্তান জন্মদানের ক্ষমতা হারানোর সহ HIV-এর মতো মরণ ব্যাধি হওয়ার ঝুঁকির কথা বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর ব্যস্ততম সড়কের ক্রসিং, কারওয়ান বাজার, পান্থপথ, সিআর দত্ত রোড আর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সার্কফোয়ারা মোড়ের ফুটপাত। এখানে চোখে পড়ে অনিক ভাই, সাগর ভাই, করিম ভাই, রাজু ভাই ও ফারুক ভাইয়ের আবাসিক হোটেলের ভিজিটিং কার্ড। তারা মূলত খদ্দের সংগ্রহকারী দালাল। কথা হয় করিম ভাইয়ের সাথে। বড়দের পাশাপাশি শিশুরাও রয়েছে তাদের যৌনকর্মীর তালিকায়। শুধু চাহিদা আর দরদাম অনুযায়ী শিশুদের মিলবে তাদের হোটেলগুলোতে। 4-5 পরে এরকম আছে? আচ্ছা। ও, খরচা কেমন এটা একটু বলেন না। অন টাইম ক্লাস 600-1000 অন টাইম, আর 1 ঘন্টা যদি থাকে 2022-25-3000, এটা ভালো হতে পারে। এরপর কথা হয় ভিজিটিং কার্ডে থাকা কায়ুম নামে ব্যক্তির সাথে। 12 বছর আছে, 13 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর। শর্ট হলো মানে নরমাল আছে 30 আছে। শর্ট হলো একটা হলো 850, 1050। হ্যাঁ, বছরের পর বছর প্রকাশ্য বিজ্ঞাপন দিয়ে চলছে শিশুদের দিয়ে যৌন ব্যবসা। ফ্রিডম ফান্ড এবং পপুলেশন কাউন্সিলের গবেষণা বলছে ঢাকাতেই ছিন্নমূল প্রায় 5000 সহ পতিতালয়গুলোতে 700 শিশু এই যৌন ব্যবসার শিকার হচ্ছে। ফুটপাতে ভিজিটিং কার্ডের বিজ্ঞাপন বলছে এ সংখ্যা আরও বেশি। তবে শিশুদের দিয়ে যৌন ব্যবসার প্রতিরোধে কাজ করছে রেড অরেঞ্জ নামক প্রতিষ্ঠান। বাংলাদেশে যৌনপল্লী থেকে শুরু করে ব্যক্তিগত বাড়িঘর, হোটেলে, গলিতে, রাস্তার আড়ালে আবডালে চলছে শিশুদের প্রতি বাণিজ্যিক যৌন শোষণ। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে এ ধরনের ঘটনায় মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়েটা বড় হলে বন্ধ্যাত্ব থেকে শুরু করে জ্বর, ক্যান্সার, বিভিন্ন ধরনের কিন্তু তার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা তো আছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, এইচআইভি এসছে, আক্রান্ত হচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন শিশুদের দিয়ে যৌন ব্যবসার সর্বোচ্চ শাস্তি রয়েছে। এই ধরনের কাজ করতে বাধ্য করা হয় সেই ক্ষেত্রে একই আইনের 9 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। বলেন এমন অপরাধে অভিযোগকারীর দরকার নেই। আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই ভিজিটিং কার্ড দেখে ব্যবস্থা নিতে পারেন। এআর বাদল, RTV, ঢাকা। এদিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাস্তবমুখী ও ব্যবসা বান্ধব বাজেট প্রণয়ন অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি বলেন কর ব্যবস্থার আধুনিকায়ন, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং উদ্যোক্তা বান্ধব নীতিমালা প্রণয়নের উপর গুরুত্ব দিবে সরকার। জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। শিল্প উদ্যোক্তাদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করার কথা বলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত 2 বাংলাদেশি PhD শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার চান। তিনি বলেন নিহত 2 শিক্ষার্থীর পরিবারের সাথে সরকার যোগাযোগ রাখছে। এছাড়া সেনেগালে ঢাকার আন্তর্জাতিক ফোরামের সফরে আফ্রিকার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে বেশ অগ্রগতি হয়েছে। এদিকে বাংলাদেশি জাহাজ জয়যাত্রা সহ সব জাহাজই ইরানের হরমুজ প্রণালী পার হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের মন্ত্রণালয়, আমাদের ওয়াশিংটন ডিসির মিশন, বাংলাদেশ এমবেসি, স্টেট ডিপার্টমেন্ট, FBI থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট এজেন্সির সাথে আমরা যোগাযোগ রাখছি প্রতিনিয়ত। আমি ব্যক্তিগতভাবে 2 জনের গার্জিয়ানের সাথে আমি কথা বলেছি। একটি মেয়ে বৃষ্টি, ও যে নিহত হয়েছে, ওর ভাইয়ের সাথে আমি কথা বলেছি, এবং ছেলে লিমন, ওর বাবার সাথে আমি কথা বলেছি গতকালকে। আমাদের পক্ষ থেকে আমরা সকল সহযোগিতা করব। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে, এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়।
নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধারের ঘটনায় বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে বাড্ডা থানায় সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনায় মামলা করেন মিমোর বাবা। সেই মামলায় সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আজ সকাল ৮টার দিকে বাড্ডার বাসা থেকে মিমোর মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা। উত্তর বাড্ডায় তার নিজ বাড়িতে আত্মহত্যা করে। ওই মেয়ে একটা নোট রেখে যায়, তার এই ঘটনার জন্য ওই শিক্ষক দায়ী। সহকর্মী ইনভলভ, তাকে অলরেডি গ্রেপ্তার করেছে। কাজে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক দায়িত্ব রয়েছে এখানে, সো চেয়ারপারসন যদি আমাদেরকে লিখিতভাবে অভিযোগ করেন কিংবা পরিবার অভিযোগ করে, আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল চট্টগ্রামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডের মতো জয়ের ধারাবাহিকতা ধরে রেখে প্রথম ম্যাচই এগিয়ে যেতে চায় টাইগাররা। অধিনায়ক লিটনের আশা, মুস্তাফিজ নাহিদ রানার অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেবেন দলে সুযোগ পাওয়া অন্য বোলাররা। অপরদিকে কিউই অধিনায়ক টম লাথামের বিশ্বাস, জয় দিয়ে সিরিজ শুরু করবে তার দলও। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর 2টা থেকে। চট্টগ্রাম থেকে ইমরানুল কায়েস মিঠুর ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এবার টি-20 সিরিজ। দীর্ঘদিন পর এই ফরম্যাটের ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ, তাই একটু বাড়তি সতর্কতা টাইগার শিবিরে। তবে ব্যাটিং ডেপথ ভালো থাকায় আত্মবিশ্বাসী অধিনায়ক লিটন দাস। শেখ মেহেদি, নাসুম, রিশাদ যারা স্পিন বল করে তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। সাথে আমাদের যে অলরাউন্ডারগুলো আছে তারা বোলিং সাথে যদি আমাদেরকে ব্যাটিং দিতে পারে তাহলে হেলদি একটা ব্যাটিং অর্ডার তৈরি হয়। বোলিংয়ে দেশসেরা পেসারদের বিশ্রাম দেওয়ায় দায়িত্ব বেড়েছে স্পিনারদের। পেস ইউনিট সামলানোর দায়িত্ব বর্তেছে শরীফুল সাকিবদের ওপর। এর সাথে রিপন মন্ডল, সাইফুদ্দিন ও নতুন স্কোয়াডে আসা আব্দুল গাফফার সাকলাইনদের মধ্য থেকে খেলবেন 2 জন। মুস্তাফিজ তো মুস্তাফিজই, তার জায়গায় গ্যাপ পূরণ করাটা খুবই ডিফিকাল্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটা মনে রাখতে হবে যে যেদিন মুস্তাফিজ খেলবে না, সামহাও কোনো কারণে ইনজুর্ড হয়ে গেলে কোনো না কোনো প্লেয়ারকে তো খেলতে হবে। অপরদিকে নিউজিল্যান্ড খেলবে একেবারে নতুন একটি দল নিয়ে, যে দল নিয়ে টি-20 বিশ্বকাপে দ্বিতীয় সেরা হয়েছে তারা। সেই দলের কেবল ঈশ্বরদী আছেন বাংলাদেশের বিপক্ষে। এছাড়া বাকিদের মধ্যে এই সিরিজের অধিনায়ক টম লাথামের অভিজ্ঞতাই শুধু বলার মতো। তবুও জয়ের আশা লাথামের কণ্ঠে। আমাদের দলের আন্তর্জাতিক অভিজ্ঞতা কম হলেও ঘরোয়াতে সবার টি-20 খেলার অভিজ্ঞতা রয়েছে। আমাদের কিছু ক্রিকেটার আছে যারা বিশ্বব্যাপী বিভিন্ন লিগে আন্তর্জাতিক ক্রিকেটারদের বিপক্ষে ভালো পারফর্ম করেছে। টি-20তে একটি ওভার কিংবা কয়েকটি বলেই খেলা পরিবর্তন হয়ে যায়। আমরা চেষ্টা করব এমন মুহূর্ত পেলে কাজে লাগাতে। হয়তো একজন ভালো খেললেও ম্যাচ বের হয়ে আসবে। ওয়ানডের মতো টি-20তেও খেলা হবে দিনের আলোতে, আর তাই উভয় দলই অনুশীলনও করে দুপুরের তপ্ত রোদে। 2 দলের অনুশীলনের মাঝে হয় ট্রফি উন্মোচন। আতিকুল ইসলাম শাকিল, RTV, চট্টগ্রাম। শেষ করছি রাতের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস, তুলে নেওয়া হয়েছে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি রেশনিং। জ্বালানি সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে গ্রাহকের ভোগান্তি, ফুয়েল পাশে ফিরেছে স্বস্তি, পাম্পে কমেছে দীর্ঘ লাইন। একদিনে হাম ও উপসর্গের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু 8 শিশুর, হাসপাতালে ভর্তি 1421 জন। এবং প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ, শিক্ষামন্ত্রীর যাচাই বাছাই করে গণমাধ্যমে তথ্য প্রচারের আহ্বান। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।